আমরা প্রতিদিন যে দারুণ সব সফটওয়্যার ব্যবহার করি সেগুলো পেছনে আসলে কি থাকে? কোনো জাদু? না, একদমই না। এর পেছনে থাকে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, একটা ব্লুপ্রিন্ট। চলুন আজ সফটওয়্যার তৈরির এই গোপন নকশাগুলোর জগৎটা একটু ঘুরে দেখি। একবার ভাবুন তো, কোনো রকম প্ল্যান ছাড়া কি একটা বিশাল বিল্ডিং বানানো সম্ভব? সফটওয়্যারের ব্যাপারটাও কিন্তু ঠিক তেমনই। একটা ছোট্ট ভুল পুরো সিস্টেমটাকেই নষ্ট করে দিতে পারে। তাহলে ডেভেলপাররা কিভাবে এই জটিলতাকে সামাল দেন? এর উত্তরটাই হল এসডিএলসি, মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। বিশৃঙ্খলা সামলানোর জন্য এটাই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরীক্ষিত একটা পদ্ধতি। এর মূল লক্ষ্য হল নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ঝুঁকি কমানো আর সেরা মানের একটা সফটওয়্যার তৈরি করা। সফটওয়্যার তৈরির জগতে এই ব্লুপ্রিন্টগুলো কিন্তু মোটা দাগে দুটো দলে ভাগ করা যায়। একদিকে আছে যারা সবকিছু আগে থেকে পরিকল্পনা করে এগোতে চায়, আর অন্যদিকে আছে যারা পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নেয়। চলুন এই দুটো দর্শনের গভীরে যাওয়া যাক। এই দুটো দর্শনের মধ্যে মূল পার্থক্যটা কিন্তু বেশ মজার। একদিকে আছে প্ল্যান ড্রিভেন অ্যাপ্রোচ, যেখানে সফটওয়্যার বানানোর প্রত্যেকটা ধাপ আগে থেকেই একদম ঠিক করা থাকে। আর অন্যদিকে আছে অ্যাজাইল, যা নমনীয়তা আর প্রয়োজন অনুযায়ী প্ল্যান বদলানোর ওপর জোর দেয়। মানে ব্যাপারটা অনেকটা এরকম, একদল পুরো ম্যাপ হাতে নিয়ে যাত্রা শুরু করে আর অন্য দল কম্পাস হাতে নিয়ে পরিস্থিতি বুঝে এগোয়। চলুন প্রথমে কথা বলি পরিকল্পনাকারীদের নিয়ে। এই দর্শনের মূল কথাই হল, সফল হতে গেলে শুরুতেই সবকিছু নিখুঁতভাবে গুছিয়ে নিতে হবে। আমরা এর দুটো ক্লাসিক মডেল দেখব, ওয়াটারফল আর ভি মডেল, যেগুলো এই কঠোর পরিকল্পনার উপরই দাঁড়িয়ে আছে। এটা হলো সবচেয়ে পুরনো আর সবচেয়ে পরিচিত মডেল, ওয়াটারফল বা জলপ্রপাত মডেল। নামটা শুনে কিছুটা আন্দাজ করা যায়, তাই না? জলপ্রপাত যেমন শুধু নিচের দিকেই নামে, এই মডেলেও কাজের অগ্রগতি শুধু একদিকেই হয়, একটার পর একটা ধাপে। ওয়াটারফল মডেলের কাজের ধারাটা একদম সরল রৈখিক। প্রথমে সব রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তা জেনে নেওয়া হয়, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা, মডেলিং আর নির্মাণ করা হয়। সব শেষে সফটওয়্যারটা গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। মূল বিষয়টা হলো, একটা ধাপ পুরোপুরি শেষ না করে পরের ধাপে যাওয়াই যায় না। এখানে কিন্তু পেছনে ফেরার কোনো রাস্তা নেই। তো এই পদ্ধতির ভালো আর খারাপ দিকগুলো কি কি? এর সবচেয়ে বড় সুবিধা হলো এর সরলতা। সবকিছু আগে থেকে ঠিক করা থাকে বলে এটা ম্যানেজ করাও বেশ সোজা। কিন্তু এর সবচেয়ে বড় দুর্বলতা হলো এর অনমনীয়তা। ভাবুন তো, কাজ প্রায় শেষের দিকে এসে যদি ডিজাইনে কোনো ভুল ধরা পড়ে, তখন কি হবে? সেটা ঠিক করা প্রায় অসম্ভব আর অমচম ব্যয়বহুল হয়ে ওঠে। ওয়াটারফল মডেলের এই সীমাবদ্ধতাগুলো দূর করার জন্যই ভি মডেলের আগমন। এটাকে ওয়াটারফলের একটা আপগ্রেডেড ভার্সনও বলা যেতে পারে, যা টেস্টিং বা পরীক্ষাকে অনেক বেশি গুরুত্ব দেয়। সফটওয়্যার জগতে একটা খুব চালু কথা আছে, একটা ভুল যত আগে ধরা পড়বে, সেটাকে ঠিক করার খরচও তত কম হবে। ভি মডেল ঠিক এই নীতির উপরই চলে। এখানে ডেভেলপমেন্টের প্রত্যেকটা ধাপের সাথে সাথেই একটা করে টেস্টিংয়ের ধাপও প্ল্যান করা হয়। ফলে শুরু থেকে সফটওয়্যারের কোয়ালিটি নিশ্চিত করা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, পরিকল্পনাকারীদের জগৎ তো দেখা হলো, এবার চলুন অভিযোজনকারীদের শিবিরে ঢু মারা যাক। এরা বিশ্বাস করে যে পরিবর্তনের জন্য সব সময় তৈরি থাকতে হবে। এদের মডেলগুলো কঠোর পরিকল্পনার বদলে নমনীয়তা আর গ্রাহকের কাছে দ্রুত সফটওয়্যার পৌঁছে দেওয়ার ওপর বেশি জোর দেয়। প্রথমে আসি ইনক্রিমেন্টাল মডেলে। এখানে পুরো সফটওয়্যারটা একবারে না বানিয়ে ছোট ছোট কার্যকরী অংশে বা ইনক্রিমেন্টে ভাগ করে ডেলিভারি দেওয়া হয়। ব্যাপারটা অনেকটা একবারে পুরো বাড়ি না বানিয়ে একটা করে ঘর তৈরি করে ব্যবহার শুরু করার মতো। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা ওয়ার্ড প্রসেসর বানানো হচ্ছে। প্রথম ইনক্রিমেন্টে শুধু বেসিক ফাইল খোলা, সেভ করা আর লেখার মতো একদম মূল ফিচারগুলো দেয়া হলো। সফটওয়্যারটা কাজ করছে, কিন্তু খুবই সাধারণ। এরপর দ্বিতীয় ইনক্রিমেন্টে আরও কিছু উন্নত ফিচার, যেমন ধরুন টেক্সট ফরম্যাটিং বা ছবি যোগ করার মতো সুবিধা দেওয়া হলো। প্রত্যেকটা ধাপে সফটওয়্যারটা আরও উন্নত আর কাজের হয়ে উঠছে। এবং সবশেষে পরের ইনক্রিমেন্টে বানান ও ব্যাকরণ পরীক্ষার মতো বড় ফিচারগুলো যোগ করা হলো। এর সবচেয়ে বড় সুবিধা হলো গ্রাহকরা শুরু থেকেই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে এবং তাদের মতামতের ভিত্তিতে সেটার উন্নতিও করা যায়। এবার আসা যাক একটা হাইব্রিড মডেলে,
যার নাম স্পাইরাল বা সর্পিল মডেল। এটা যেন দুই শিবিরের সেরা দিকগুলোকে এক করে বানানো হয়েছে। এটা ওয়াটারফলের মতো ধাপে ধাপে এগোয়, আবার ইনক্রিমেন্টাল মডেলের মতো পুনরাবৃত্তিও করে। এর মূল লক্ষ্য একটাই, বড় আর জটিল প্রকল্পের ঝুঁকি কমানো। প্রত্যেকটা স্পাইরাল চক্রে মূলত 4টে ধাপ থাকে। প্রথমে উদ্দেশ্য ঠিক করা হয়, এরপর প্রকল্পের ঝুঁকিগুলো কি তা খুঁজে বের করে কমানোর ব্যবস্থা নেওয়া হয়। তৃতীয় ধাপে সফটওয়্যারের ওই অংশটা তৈরি করে পরীক্ষা করা হয়, আর সব শেষে পরবর্তী চক্রের জন্য পরিকল্পনা করা হয়। যতক্ষণ না পুরো প্রকল্প শেষ হচ্ছে, এই সর্পিল চক্র চলতেই থাকে। তো আমাদের হাতে এখন বেশ কয়েকটা মডেল চলে এসেছে: ওয়াটারফল, ভি মডেল, ইনক্রিমেন্টাল, স্পাইরাল। আসল প্রশ্নটা হলো, কোন প্রকল্পের জন্য কোনটা সেরা? একটা টিম কিভাবে সঠিক মডেলটা বেছে নেবে? এই চিটশিটটা দেখলে ব্যাপারটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। যদি প্রকল্পটা ছোট হয় আর সব প্রয়োজনীয়তা আগে থেকেই জানা থাকে, তাহলে ওয়াটারফল সবচেয়ে ভালো। যদি টেস্টিং খুব গুরুত্বপূর্ণ হয়, তবে ভি মডেল সেরা। আবার যদি খুব তাড়াতাড়ি একটা বেসিক ভার্সন রিলিজ করতে হয়, তাহলে ইনক্রিমেন্টাল মডেল বেছে নেওয়া উচিত। আর বড়, জটিল আর উচ্চ ঝুঁকিপূর্ণ প্রকল্পের জন্য স্পাইরাল মডেলের কোনো বিকল্প নেই। চলুন একটা বাস্তব উদাহরণ দিয়ে বিষয়টা বুঝি। ধরা যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভিত্তিক একটা সিকিউরিটি সফটওয়্যার বানাতে হবে। এখানে প্রযুক্তিটা নতুন, অনেক কিছু অজানা, আর ব্যর্থ হওয়ার ঝুঁকিও অনেক বেশি। এমন একটা প্রকল্পের জন্য স্পাইরাল মডেলই সবচেয়ে উপযুক্ত, কারণ এটা প্রত্যেকটা ধাপে ঝুঁকি ব্যবস্থাপনার উপর জোর দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে কোনো একটা মডেলকে সার্বজনীনভাবে সেরা বলা যায় না। এই ব্লুপ্রিন্ট ব্যাটেলের আসলে কোনো একজন বিজয়ী নেই। সেরা মডেল কোনটা হবে সেটা নির্ভর করে প্রকল্পের আকার, জটিলতা আর ঝুঁকির ওপর। মানে কাজের জন্য সঠিক টুলটা বেছে নেওয়াই আসল কথা। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ ভাবনার দিকে নিয়ে আসে। প্রযুক্তি যেভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে আর প্রকল্পগুলো দিন দিন আরও জটিল হচ্ছে, তাতে কি এই বর্তমান ব্লুপ্রিন্টগুলোই যথেষ্ট হবে? নাকি ভবিষ্যতের সফটওয়্যার তৈরির জন্য আমাদের একদম নতুন কোনো পদ্ধতির কথা ভাবতে হবে? এই প্রশ্নটাই এখন পুরো ইন্ডাস্ট্রিকে ভাবিয়ে তুলছে।